Bismillahirrahmanirrahim. I am MD Sohail Shikdar, Assistant Teacher in English, IB Education Care. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটার নাম হচ্ছে ন্যারেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশনের বাংলা অর্থ কি? উক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে কি ন্যারেশন? ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশনের বাংলা কি সুপ্রিয় শিক্ষার্থীরা? প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট ন্যারেশনের বাংলা কি? পরোক্ষ উক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতদিন পর্যন্ত তোমরা বিভিন্ন রুলস দিয়ে তোমরা ন্যারেশন করছো। আজকে শুধুমাত্র আমি তোমাদেরকে একটা রুলসের মাধ্যমে আমরা ন্যারেশনটা কমপ্লিট করার কি করব? চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে এখানে দুটা ন্যারেশনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। পরীক্ষার মধ্যে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন, আর যে আনসারটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ প্রশ্নের মধ্যে আমাদের ডিরেক্ট ন্যারেশন থাকবে, আমাদেরকে কি ন্যারেশন আনসারটা করতে হবে? ইনডিরেক্ট ন্যারেশন আমাদেরকে আনসারটা কমপ্লিট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন পর্যন্ত অনেক রুলস দিয়ে তোমরা ন্যারেশন করছো, অনেক টিচার্স থেকে তোমরা ন্যারেশন করছো। ন্যারেশন জিনিসটা মনে হয় অত্যন্ত কঠিন একটা বিষয় বলে আমরা মনে করি। আজকে আমি সেই ন্যারেশনটা তোমাদেরকে জাস্ট শুধুমাত্র একটা রুলসের মাধ্যমে আমি ন্যারেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। সে একটা রুলস আমি হোয়াইট বোর্ডের মধ্যে আমি একটা রুলস লিখছি, সেখানে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা 6টা জিনিস আছে মাত্র। কয়টা জিনিস? মাত্র 6টা জিনিসের মাধ্যমে আমরা ন্যারেশনটা কি করার চেষ্টা করব? কমপ্লিট করার চেষ্টা করব। সেখানে হচ্ছে প্রথমে আমাদের আসা হচ্ছে বক্তা, তারপর আমাদের আসা হচ্ছে রিপিটিং ভার্ব, তারপর আমাদের আসা হচ্ছে শ্রোতা, তারপর আমাদের আসা হচ্ছে লিঙ্কার, তারপর আমাদের আসা হচ্ছে সাবজেক্ট, তারপর আমাদের আসা হচ্ছে ভার্ব। অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমাদেরকে কমপ্লিটলি ন্যারেশন করতে গেলে আমাদেরকে 6টা জিনিস অবশ্যই আমাদেরকে বসাতে পারতে হবে। ন্যারেশন করতে গেলে প্রথমে আমাদেরকে বক্তা বসাতে পারতে হবে, তারপর আমাকে রিপিটিং ভার্ব বসাতে পারতে হবে, তারপর আমাকে শ্রোতা বসাতে পারতে হবে, তারপর লিঙ্কার বসাতে পারতে হবে, তারপর সাবজেক্ট বসাতে পারতে হবে, তারপর আমাকে কি বসাতে পারতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা? ভার্ব বসাতে পারতে হবে। এখন প্রথমে আসো বক্তা। হুইজ বক্তা। বক্তাকে আমরা ইংরেজিতে বলি স্পিকার। বক্তাকে আমরা কি বলে থাকি? স্পিকার। স্পিকার। আর শ্রোতাকে আমরা ইংরেজিতে বলে থাকি লিসেনার। স্পিকার আর কি? লিসেনার। অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমাদেরকে বক্তার শ্রোতা কিন্তু অবশ্যই আমাদেরকে কি পারতে হবে? বসাতে পারতে হবে। প্রথমে আমাদেরকে বক্তা বসাতে পারতে হবে, তারপর আমাদেরকে রিপিটিং ভার্ব বসাতে পারতে হবে, তারপর আমাকে শ্রোতা বসাতে পারতে হবে, তারপর আমাকে লিঙ্কার বসাতে পারতে হবে, তারপর আমাকে সাবজেক্ট বসাতে পারতে হবে, তারপর আমাকে ভার্ব বসাতে পারতে হবে। এই 6টা জিনিস যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের ন্যারেশনটা পূর্ণাঙ্গ হবে। আমাদের যেহেতু পরীক্ষার মধ্যে প্যাসেজ ন্যারেশন আসবে, সেহেতু আমাদেরকে প্যাসেজ ন্যারেশনের মতো করে আমাদেরকে ন্যারেশনটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এখন আসি আমরা প্রথমে বক্তা আর শ্রোতার মধ্যে। ন্যারেশন হয় সাধারণত দুজন ব্যক্তির নাম দিয়ে আমাদের ন্যারেশনটা পরীক্ষার মধ্যে আসতে পারে। হয়তো দুইটা ছেলের নাম দিয়ে আমাদের ন্যারেশন আসতে পারে, হয়তো দুইটা মেয়ের নাম দিয়ে আমাদের ন্যারেশন আসতে পারে, হয়তো একটা ছেলে একটা মেয়ের নাম দিয়ে ন্যারেশন আসতে পারে। এই 2-এর অধিক ন্যারেশন আমাদের খুব কম সংখ্যকই আমাদের আসে। পরীক্ষার মধ্যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দুইজন ব্যক্তি, দুইটা বস্তু এরকম নাম দিয়ে আমাদের ন্যারেশনটা পরীক্ষার মধ্যে আসে। যে সেহেতু আমাদেরকে ন্যারেশনের মধ্যে একজনের কথা বলবে, আরেকজনে শুনবে।
হঠাৎ করে উনি কথা বলবে, আবার আরেকজন মানুষ শুনবে। আমার আর যদি আরেকজন মানুষের মধ্যে যদি কথা হয়, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি বক্তা থাকবো, আরেকজন মানুষ যিনি থাকবে উনি কি থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্রোতা থাকবে। হঠাৎ করে যদি উনি কোনো কিছু বুঝতে না পারলে উনি যদি আমাকে যদি একটা প্রশ্ন করে, তখন উনি বক্তা হয়ে যাবে, আমি কি হয়ে যাব, শ্রোতা হয়ে যাব। আমি টিচার বলে আমি সব সময় যে বক্তা থাকবো তা নয়। আমার আর অন্য একজনের মধ্যে কথা হলে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি বক্তা থাকবো, উনি শ্রোতা থাকবে। আর উনি যতক্ষণ পর্যন্ত কথা বলবে ততক্ষণ উনি বক্তা থাকবে, আর আমি কি থাকবো সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্রোতা থাকবো। আশা করি তোমরা বক্তা শ্রোতা বুঝতে পারছো। তাহলে আমরা বক্তা যদি নিশ্চিত করতে পারি, আরেকজন মানুষ যিনি থাকবো ওনাকে আমরা শ্রোতার জায়গায় বসাই দিব, আর হঠাৎ করে যদি উনি প্রশ্ন করে তখন ওনাকে আমরা বক্তার জায়গায় লিখবো, আর আরেকজন মানুষকে আমরা কার জায়গায় লিখবো, শ্রোতার জায়গায় লিখবো। এই হচ্ছে কথা। আশা করি তোমরা বক্তা শ্রোতা বুঝতে পারছো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন এসে যায় রিপিটিং ভার্ব নিয়ে। কি নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা, রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্ব সম্পর্কে যদি আমাদের বুঝতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স আমাদেরকে পূর্ণাঙ্গ জিনিসটা জানতে হবে। সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রামার। সেন্টেন্স জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমি সেন্টেন্স নিয়ে একটু ধারণা দিই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু ভালো করে জিনিসটা, আমার জিনিসগুলো যদি একটু ভালো করে যদি তোমরা শুনতে পারো, তাহলে আজকে সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমার ন্যারেশনটা কোন সেন্টেন্সের আসছে সেই সেন্টেন্সটা তুমি অবশ্যই বুঝতে পারবে আজকে আমি যেইগুলো ধারণা দিব সেখান থেকে। এখন হচ্ছে রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্ব সম্পর্কে বুঝতে গেলে আমি যেহেতু একটু আগেই বলেছি, রিপিটিং ভার্ব সম্পর্কে যদি আমাকে বুঝতে গেলে সেহেতু আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। এখন সেন্টেন্সের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং, my dear students, according to meaning there are 5 kinds of sentence. According to structure there are 3 kinds of sentence. According to meaning there are 5 kinds of sentence. 1 assertive, 2 interrogative, 3 imperative, 4 optative, 5 exclamatory. According to structure there are 3 kinds of sentence: simple, complex, compound. অর্থাৎ আমি বুঝাতে চাইছি অর্থগত সেন্টেন্স হচ্ছে 5 প্রকার আর গঠনগত সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। এই যে অর্থগত সেন্টেন্স যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলোর ব্যবহার আছে হচ্ছে ন্যারেশনের মধ্যে। আর গঠনগত সেন্টেন্সে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর ব্যবহার আছে চেঞ্জিং সেন্টেন্সে। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স আলোচনা করব তখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা শিখে নিব। এখন যেহেতু আমি ন্যারেশন টপিকসটা নিয়ে আলোচনা করতেছি সেহেতু এখন আমি হচ্ছে তোমাদের এই যে অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। যেহেতু রিপিটিং ভার্ব সম্পর্কে বুঝতে গেলে আমাকে সেন্টেন্স কিন্তু অবশ্যই চিনতে হবে, কারণ আমার ন্যারেশনটা 5 ধরনের সেন্টেন্সের ভিতর থেকে যে কোনো একটা সেন্টেন্স আমার ন্যারেশনটা আসতে পারে। হয়তো আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আসতে পারে, হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আসতে পারে, হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আসতে পারে, হয়তো অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন আসতে পারে, হয়তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন আসতে পারে। তো আমি যদি সেন্টেন্সটা যদি চিনতে না পারি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কি ন্যারেশনটা করতে পারবো? তাই ন্যারেশন পারতে গেলে সেন্টেন্স অবশ্যই 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 আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে কি দেখলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন মনে করব, কি দেখলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন মনে করব, কি দেখলে অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন মনে করব, কি দেখলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন মনে করব। আজকে আমি কিছু ছোট ছোট নোটস দিয়ে যাচ্ছি, এগুলো দেখে মনে করে নিব এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, এটা অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি লেখার চেষ্টা করতেছি। প্রথমে আমি লিখতেছি অ্যাসার্টিভ, তারপর আমি লিখতেছি ইন্টারোগেটিভ, শর্টকাট লিখতেছি, তারপর আমি লিখতেছি ইম্পারেটিভ, তারপরে আমি লিখতেছি অবজেক্টিভ, তারপর আমি লিখতেছি এক্সক্লেমেটরি। অর্থাৎ আমি 5 ধরনের সেন্টেন্স লিখছি, একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অবজেক্টিভ, একটা এক্সক্লেমেটরি। অর্থাৎ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কিভাবে চিনতে পারবো আমার ন্যারেশনটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি? যদি কোনো একটা বাক্যের শেষে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে অথবা কোয়েশ্চেন মার্কস যদি থাকে, প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে,
তাহলে আমরা সেই ন্যারেশনটা আমরা কোন সেন্টেন্সের ন্যারেশন মনে করব সুপ্রিয় শিক্ষার্থীরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন মনে করব এই কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দেখার সাথে সাথে যদি আমরা এই এক্সক্লেমেশন দেখি আশ্চর্যবোধক চিহ্ন বলা হয় ইংরেজিতে বলা হয় এক্সক্লেমেশন এই কোন একটা বাক্যের শেষে যদি আমরা এই আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা মনে করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আর আশ্চর্যবোধক চিহ্ন দেখে আমরা মনে করব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার আপনি তো কোনো দুইটা সেন্টেন্স আমাদেরকে চিনা শিখালেন একটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে করব আর একটা আশ্চর্যবোধক চিহ্ন দেখে আমরা মনে করব এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ন্যারেশন এখন তো আরো তিনটা বাকি আছে আর তিনটা আমরা কিভাবে চিনবো স্যার এখন আমি শিখিয়ে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা কিছু আমি নোটস দিচ্ছি শুধু এগুলো যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই আজকের পর থেকে সেন্টেন্স তোমাদের ভুল হবে না তোমাদের সামনে যত বড় ধরনের সেন্টেন্স আনুক না কেন তুমি এই চিহ্নগুলো দিয়ে বুঝে নিতে পারবা এটা অ্যাসার্টিভ এটা ইন্টারোগেটিভ এটা ইম্পারেটিভ এটা অবজেক্টিভ এটা এক্সক্লেমেটরি তাহলে এটা দেখে আমরা মনে করব প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা মনে করব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন আশ্চর্যবোধক চিহ্ন দেখে আমরা মনে করব এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন এখন অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন শতকরা 90% অপারেটিভ সেন্টেন্স মে অথবা মাইট দিয়ে শুরু হয় মে অথবা কি দিয়ে শুরু হয় মাইট দিয়ে তাহলে মে অথবা মাইট দিয়ে যে বাক্যগুলো শুরু হবে সেগুলো আমরা মনে করে নিব সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স সেটা কি সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স মিন্স প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য প্রার্থনা বা কি আশীর্বাদ সূচক বাক্য সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে ম্যাথ বা মাইট দিয়ে যতগুলো বাক্য শুরু হবে তাহলে আমরা মনে করে নিব সেগুলো যদি ন্যারেশনে ব্যবহার হয় আমরা মনে করে নিব এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন এখন হচ্ছে কয়টা চলে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা তিনটা চলে গেছে আরো বাকি আছে কয়টা দুইটা এখন আর দুইটা কিভাবে চিনবো ইম্পারেটিভ সেন্টেন্স টোটালি পাঁচটা জিনিস দিয়ে শুরু হতে পারে কয়টা জিনিস দিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা জাস্ট পাঁচটা জিনিস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে কি কি দিয়ে শুরু হতে পারে ডু দিয়ে শুরু হতে পারে ডিড দিয়ে শুরু হতে পারে ডাজ দিয়ে শুরু হতে পারে লেট দিয়ে শুরু হতে পারে অথবা যে কোনো মেইন ভার্ব দিয়ে শুরু হতে পারে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা ইম্পারেটিভ সেন্টেন্স কয়টা জিনিস দিয়ে শুরু হতে পারে বলছি পাঁচটা জিনিস দিয়ে হয়তো ডু দিয়ে হয়তো ডিড দিয়ে হয়তো ডাজ দিয়ে হয়তো লেট দিয়ে হয়তো যে কোনো মেইন ভার্ব দিয়ে তাহলে ডু দিয়ে ডিড দিয়ে ডাজ দিয়ে লেট দিয়ে যে কোনো মেইন ভার্ব দিয়ে যদি কোনো একটা বাক্য যদি শুরু হতে পারে তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার কাছে যদি কেউ যদি প্রশ্ন করে এমন একটা সেন্টেন্সের নাম বলতো যে সেন্টেন্সের সাবজেক্ট নাই তখন তুমি সরাসরি এক উত্তরে বলে দিবা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না সুপ্রিয় শিক্ষার্থীরা সাবজেক্ট থাকে না তো এখন আমি তোমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থীরা কিছু নোটস কিছু ছোট ছোট তাবিজ আমি ব্যবহার করতেছি এই জিনিসগুলো দিয়েই তোমরা জেনে যাবা কি দেখলে কি সেন্টেন্স মনে করবা এখন আমি তোমাদেরকে এই কোয়েশ্চন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ডু ডিড ডাজ লেট যে কোনো মেইন ভার্ব দেখে আমরা বুঝে নিতে পারবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স মে অথবা মাইট দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে আমরা বুঝে নিতে পারবো সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন দেখে আমরা বুঝে নিতে পারবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এখন আরো একটা তো বাকি আছে আরেকটাই আমরা কিভাবে জানবো সুপ্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটা আমরা জানবো যেখানে কোয়েশ্চন মার্ক থাকবে না যেখানে ডু ডিড ডাজ লেট যে কোনো মেইন ভার্ব দিয়ে বাক্য শুরু হবে না যেখানে মে অথবা মাইট দিয়ে বাক্য শুরু হবে না যেখানে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে না তাহলে সেটাকে আমরা কি সেন্টেন্স মনে করব অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আজকের পর থেকে সেন্টেন্স যে আমরা করি সেন্টেন্স অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছোট ছোট কিছু যদি সামান্য কিছু নোটস যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই আজকের পর থেকে অন্তত আমার ন্যারেশনটা কোন সেন্টেন্স আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আছে নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আছে নাকি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আছে নাকি অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আছে নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন আছে অন্তত আমরা সেই জিনিসটা জানতে পারবো
কিভাবে জানতে পারবো? প্রশ্নবোধক চিহ্ন দেখে আমি আরেকবার রিপিট করতেছি, প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন মনে করব। ডু ডিড ডাজ লেট যে কোনো মেইন ভার্ব বলা যদি কোনো বাক্য থাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন মনে করব। মে অথবা মাইট দিয়ে যদি কোনো বাক্য থাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্সের নারেশন মনে করব। আশ্চর্যবোধক চিহ্ন অথবা এক্সক্লেমেশন দিয়ে যদি কোনো বাক্য থাকে আমরা মনে করব এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশন। আর যেখানে এগুলো থাকবে না সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন। আশা করি তোমরা সেন্টেন্স বুঝতে পারছো। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেন্টেন্সে আসছিলাম মূলত রিপিটিং ভার্ব বুঝতে গিয়ে। তাহলে রিপিটিং ভার্ব, এখন আমরা রিপিটিং ভার্বে যেতে পারিনি। রিপিটিং ভার্ব বুঝতে গেলে আমাদেরকে সেন্টেন্স জানা উচিত ছিল, সেজন্য এখন আমরা কি জেনে নিলাম? সেন্টেন্স জেনে নিলাম। আশা করি সেন্টেন্স তোমরা জানতে পারছো। অন্তত আজকের পর থেকে, আমার এই ক্লাসটা দেখার পর থেকে তোমাদের সেন্টেন্স নিয়ে কোনো প্রবলেমস হবে বলে আমার মনে হয় না, কারণ আমি যে ছোট ছোট নোটসগুলো ব্যবহার করছি এই জিনিসগুলো দিয়ে খুব সহজেই, খুব সংক্ষিপ্তভাবে আমরা সেন্টেন্সটা চিনে ফেলতে পারছি সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন আমরা রিপিটিং ভার্ব চলে যাচ্ছি রিপিটিং ভার্বে। এখন রিপিটিং ভার্ব, তাহলে আমি লিখতেছি রিপিটিং ভার্ব বসার নিয়ম। রিপিটিং ভার্ব বসার নিয়ম সুপ্রিয় শিক্ষার্থীরা, রিপিটিং ভার্ব বসার নিয়ম। যেহেতু রিপিটিং ভার্ব আমরা বসাবো কি দেখে? নারেশনের মধ্যে সেন্টেন্স দেখেই আমরা রিপিটিং ভার্ব বসাবো। কি দেখে? এক কথায় বলতে গেলে যে সেন্টেন্সের পড়বে সেই সেন্টেন্সের রিপিটিং ভার্বটা আমাকে বসাতে হবে। নারেশন করতে গেলে প্রথমে আমরা বক্তা নিশ্চিত করব, বক্তা বসার পর আমাকে রিপিটিং ভার্ব বসাতে হবে। রিপিটিং ভার্ব আমরা কি দেখে বসাবো? সেন্টেন্স দেখে বসাবো। সেন্টেন্স কিভাবে চিনবো? একটু আগে আমি যে নিয়মগুলো দেখাইছি সেগুলো দেখে আমরা কি চিনতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীরা? সেন্টেন্স চিনতে পারবো। সেই সেন্টেন্স চিনে আমরা সেই সেন্টেন্সের কি বসাবো? রিপিটিং ভার্ব বসাবো। কারণ এক এক সেন্টেন্সে এক এক ধরনের রিপিটিং ভার্ব ব্যবহার হয়। যদি আমার নারেশনটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তখন আমাকে রিপিটিং ভার্ব বসাতে হবে সেট অথবা সেট টু থেকে। সেট অথবা কি সুপ্রিয় শিক্ষার্থীরা? সেট টু। কি সেন্টেন্স হলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হবে সেগুলো আমি একটু আগে তোমাদেরকে বুঝাই দিয়েছি। কি দেখলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করব? যদি আমার নারেশনটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তখন আমাকে সেট অথবা সেট টু থেকে বসাতে হবে। যদি আমার নারেশনটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় তখন আমাকে রিপিটিং ভার্ব বসাতে হবে আস্কড। কি বসাতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা? আস্কড। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নারেশনে দেখা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন হচ্ছে আমাদের বেশি আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন কি আসে? বেশি আসে। সেজন্য আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো নারেশন আসে তাহলে আমাকে বক্তার পর রিপিটিং ভার্ব লেখার সময় আমাকে কি লিখতে হবে? আস্কড লিখতে হবে। এরপরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমাকে টু লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক টিচাররা অনেক রকম ভাবে বলে, রিকোয়েস্টেড লিখা যায়, অ্যাডভাইস লিখা যায়, সেট লিখা যায়, কিন্তু আমি শুধুমাত্র সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস বসাচ্ছি, সেটা হচ্ছে টুল। যদি যে জায়গায় টুল বসাই দেওয়া যায় সেখানে আর কোনো কিছু বসানোর দরকার পড়ে না। ইম্পারেটিভ সেন্টেন্সে টুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আর কিছু নাই। সেজন্য আমাদেরকে কি বসাই দিলে হয়ে যাবে? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমাদের নারেশন আসে তাহলে আমাদেরকে টুল বসাতে হবে। যদি অবজেক্টিভ সেন্টেন্সের নারেশন আসে তাহলে আমাদেরকে উইশড অথবা ফেট থেকে বসাতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। উইশড অথবা ফেট, উইশ অথবা ফেট। এখানে তো দুইটা, কোথায় আমরা উইশড বসাবো, কোথায় আমরা ফেট বসাবো। যদি অবজেক্টিভ সেন্টেন্স মানে কি? প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য। যদি প্রার্থনা সম্পর্কিত কোনো বাক্য হয় সেখানে আমরা ফেট বসাবো। যদি আশীর্বাদ সম্পর্কিত বাক্য হয় সেখানে আমরা কি বসাবো? উইশড বসাবো। আশা করি ক্লিয়ার হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। যদি প্রার্থনা সম্পর্কিত যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় সেখানে আমরা ফেট বসাবো। আর যদি আশীর্বাদ সম্পর্কিত যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় সেখানে আমাদেরকে কি বসাতে হবে? উইশ বসাতে হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থীরা এক্সক্লেম বসাতে হবে। কি বসাতে হবে? এক্সক্লেম। আশা করি 5 ধরনের সেন্টেন্সের জন্য যে 5 ধরনের রিপিটিং ভার্ব বসাতে হবে, এই 5 ধরনের রিপিটিং ভার্ব আমাদের সামনে, আমাদের চোখের সামনে আসে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাকে সেট অথবা সেট টু বসাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে আস্কড বসাতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে টুল বসাতে হবে। অবজেক্টিভ সেন্টেন্স হলে আমাদেরকে উইশ অথবা ফেট থেকে বসাতে হবে। আর আশীর্বাদ হলে আমাদেরকে উইশ বসাতে হবে। আর প্রার্থনা হলে আমাদেরকে কি বসাতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা?
ফেড বসাতে হবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমাদেরকে কি বসাতে হবে? এক্সক্লেম বসাতে হবে। আশা করি ন্যারেশনের যে টোটালি 6টা জিনিস আছে, টোটালি কয়টা জিনিস? মাত্র 6টা জিনিস। এই 6টা জিনিসের মাধ্যমে আমরা ন্যারেশনটা কমপ্লিট করব। অনেক টিচার থেকে তোমরা অনেক রকম ভাবে ন্যারেশন করার চেষ্টা করতেছো, কিন্তু তারপরে তোমাদের আয়ত্তের মধ্যে আনতে পারো নাই। আজকে আমি যে সামান্য একটা একদম সহজ পদ্ধতিতে মাত্র 6টা জিনিসের মাধ্যমে আমরা ন্যারেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। এখানে বক্তা, রিপোর্টিং ভার্ব, শ্রোতা। তাহলে বক্তা প্রথমে আমরা বসাবো, তারপর আমাদের কাজ হবে ইনভার্ট কমার ভিতরে গিয়ে সেন্টেন্সটা চিনা। সেন্টেন্সটা চিনার পরে আমাদেরকে সেই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বসাবো। এখান থেকে আমরা রিপোর্টিং ভার্বটা বসিয়ে তারপর আমরা শ্রোতা লিখলেই এরপরে লিঙ্ক আর সাবজেক্ট ভার্ব দিতে পারলে আমাদের ন্যারেশনটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে আমরা লিঙ্ক আর সাবজেক্ট আর ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার এই ক্লাসটা আজকেই এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।